আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প আত্মাভিমান। গল্পটি তাহলে শুরু করি। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি বোলাচ্ছিল বেদজা। চুলগুলো বেয়ারা রকমের অবাধ্যতা করছে আজ। শ্যাম্পু করলে ছোটবেলা থেকেই চুলগুলোকে বশে রাখতে পারে না ও। অন্যদিন হলে আঙুল দিয়েই সামলিয়ে একটা হাত খোঁপা করে রাখত। আজকের ব্যাপারটা অবশ্য আলাদা। সকালে চুল আঁচড়ানো বেদজার রোজকার রুটিনের মধ্যে পড়ে না। সেই স্নান করে অফিস যাওয়ার আগে চুলে চিরুনির দুটান দিয়ে একটা লম্বা বেনি ঝুলিয়ে নেয়। সাজগোজেরও বিশেষ বালাই নেই তার। যা হোক কোনো একটা পোশাক হলেই হলো। অত সেজে কি হবে? বিজ্ঞাপনের পণ্য সাজতে গেলে রূপ লাগে, যেটা তার বড্ড অভাব। ইদানিং প্রতি পদেই মা বাবা তাকে এই কথাটা মনে করিয়ে দিচ্ছেন। বাবা মায়ের দোষ নেই অবশ্য। বেদজা কালো, যা তার বাবা মায়ের গায়ের রঙের সাথে মোটেই মেলে না। এর জন্য ছোটবেলা থেকে আত্মীয় মহলে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে। এদিকে সে যে এমএতে ভালো রেজাল্ট করেছে, এয়ার হোস্টেস হওয়ার ট্রেনিং সফলতার সাথে শেষ করেছে, সেগুলোর কি কোনো মূল্যই নেই? মেয়েদের নাকি আগে দর্শনধারী হতে হয়, তারপর তার গুণ দেখা হয়। গত বছর থেকেই তাকে পাত্রস্থ করার চেষ্টায় উঠে পড়ে লেগেছেন তার মা আর বাবা। বেদজার মাঝে মাঝে মনে হয় সে এদের কাছে একটা বিষম বোঝা। তাকে ঘাড় থেকে নামাতে পারলেই এরা বাঁচেন। যে চাকরিটা এখন সে করে সেটা মন্দ নয় বটে, কিন্তু চাকরিটা যেহেতু কলকাতায়, তাই মা বাবার এখতিয়ারে থেকেই সেটা তাকে করতে হচ্ছে। সে অত্যন্ত ভদ্র মেয়ে। বাবা মায়ের অপমান হয় এমন আচরণ সে করে কি করে? তাই একটা চাকরি জোগাড় করে এখান থেকে চলে না গেলে এই সমস্যার সমাধান হবার নয়। 5-6টি পাত্রপক্ষ এর মধ্যেই তাকে দেখে গেছে। সবাই তারা মেম সাহেব ছেলের বউ চাই। তাই বাবা মায়ের রসগোল্লা পান্তুয়ার দাম বিফলেই গেছে। তার উপরে তাদের ব্যঙ্গ ছুরির মতো বেদজাকে আঘাত করেছে। বাবা মাও যে কিভাবে ভুলে গেলেন গায়ের রং সম্পূর্ণ বায়োলজিক্যাল ব্যাপার, মানুষের এতে কিছু করার থাকে না। আজও তার এক পরীক্ষার দিন, তাই অফিস যাওয়াটাও আজ বাদ দিতে হলো। এই পাত্র আবার বেজো মামিমার কেমন তুতো বোনের ছেলে, তাই তিনি কাল রাত থেকেই হাজির। তিনি মাঝে মাঝেই তাঁর এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে যাচ্ছেন। বেদজার অফিস যাওয়াটাও তিনিই বন্ধ করেছেন। কী রে রিঙ্কু, মুখে যে একটু সরহলুদ বাটা মাখতে বললাম, কিছুই তো করিসনি দেখছি। ঠাকুরছি, তোমার এই মেয়ে বড় জেদি গো। করলেই বা বড় চাকরি। বিয়ে ছাড়া মেয়েদের গতি নেই, এটা তো জানো। প্রতিমের গোষ্ঠীতে সবাই সুন্দর, আমিই বলে কয়ে ওদের রাজি করালাম। এখন ভালোই ভালোই সব কিছু মিটলে বাঁচি। মেজো মামি হাজির, পেছনে কাঁচুমাচু মুখে মা। মেজাজটা সকাল থেকেই তিরিক্ষি হয়েছিল। বেদজা এবার অসন্তোষে ফেটে পড়ল। যেমন আছি তেমনই যাব মামিমা। হোয়াইট ওয়াশ করে রং বদলাতে পারবো না। তোমরা যাও, আমি তৈরি হয়ে নিচ্ছি। ও কি, ওই ফ্যাকাশে নীল রঙের শাড়িটা পরবি নাকি? অফিসে চাকরি করিস, সাজগোজের ধরন ধারণ শিখিসনি? একটা লাল কিংবা হলুদ রঙের শাড়ি বার কর। মুখে ওই তোদের বিবি না সিসি কি ক্রিম বলে, সেগুলো মাখ। রঙটা তবু একটু চকচকে দেখাবে। গাঢ় করে লাল লিপস্টিক লাগাবি, মুখটা যেন জল জল করে। আমি তো সিনেমায় নামতে যাচ্ছি না মামিমা, যেমন পারবো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই যাচ্ছি। নিচের ঘরের কাছে এসে বেদজা দেখে পাত্রের সাথে তার মা আর দিদি জামাইবাবু এসেছেন। মামিমা গদগদ মুখে তাঁদের সাথে কথা বলে চলেছেন, আর বাবা মা ফাঁসির হুকুম পাওয়া আসামির মতো ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছেন। পাত্রপক্ষ গোগ্রাসে বাবার আনা মিষ্টিগুলো সদ্ব্যবহার করছে। নিজেকে হঠাৎ বড় ছোট মনে হলো বেদজার। আজ তার জন্যই না মা বাবার এত করুণ অবস্থা? শিক্ষিত মেয়েরা আজও ঘুরে দাঁড়াতে এত ভয় পায় কেন? মেয়েকে তবে নিয়ে আসি দিদি। মামিমার বিগলিত কণ্ঠ। আনতে হবে না, এসে গেছি। নিজেই ঘরে ঢুকে একখানা চেয়ার টেনে বসল বেদজা।
বেশ অসন্তোষের চিহ্ন দেখা গেল পাত্রের মায়ের মুখে। তুমি বেদুজা? বেশ বলিয়ে কইয়ে মেয়ে মনে হচ্ছে। তা তো হবেই, চাকরি করা মেয়ে, একপাল পুরুষের সাথে ওঠা বসা করো। অসীমা, মেয়ে এত স্মার্ট আগে বলনি তো? আমরা নেটি পেটি মেয়ে মানুষ, মানিয়ে চলতে পারবে তো? বেদজার মা বলে উঠলেন, স্মার্ট নয় দিদি, মেয়ে আমার একটু উচিত বক্তা। ও, তবে শ্বশুরবাড়িতে সবসময় উচিত কথা বলা ঠিক নয়, গুরুজনের সম্মান বজায় রাখতে হয়, এটুকু ওকে শিখিয়েছেন তো? শুধু শ্বশুরবাড়ি কেন, গুরুজনের সম্মান সব জায়গাতেই থাকে। আর আপনাদের বোবা মেয়ে দরকার জানলে বাবা আগেই আসতে বারণ করে দিতেন। বাবা তো জানেন তার মেয়ে উচিত কথা বলতে ভয় পায় না। যদি কিছু মনে না করেন, আপনি অফিসে চাকরির কথাটা তুললেন বলেই বলছি। আপনিও কি অফিসে পুরুষদের সাথে ওঠা বসা করতেন? কথা তো আপনিও মন্দ বলেন না দেখছি। বেদজা ক্রোধে নিজেকে আর ধরে রাখতে পারল না। তা এত কথা বলতে শিখেছ, স্বভাব তো রীতিমতো দুর্বিনীত। সাজতে গুজতে তো কিছুই শেখনি দেখছি। ওই গায়ের রঙে একটা ম্যাড়ম্যাড়ে কাপড় পরেছ, মেকআপ তো করতেই জানো না দেখছি। আমার ছেলের বউকে কিন্তু অনেক পার্টিতে যেতে হবে, চাকরিটাও তেমনই বড় মাপের করে কি না? প্রথম কথা এই যে অফিসে ফ্যাশনের জন্য গ্রুমিং করা হয় না। দ্বিতীয় ব্যাপারটি হলো, আপনার ছেলের অফিসের সব পার্টিতে আমি হয়তো যেতে পারবো না। আমিও একটা বড় মাপের চাকরি করি কি না? ভবিষ্যতে আমি চাকরি সূত্রে বিদেশেও যেতে পারি। চাকরি করার দরকার তোমার হবে না, এমন অবস্থা আমার ছেলের নয়, আর আমিও পছন্দও করি না। ঘরের বউ যদি 24 ঘন্টা ধ্যাতাং ধ্যাতাং নেচে বেড়ায়, তাহলে রান্নাবান্না, ঘরদোর সামলে রাখা এগুলো করবে কে? টাকার তো খোকনের অভাব নেই। তা রান্না জানো তো? বেদজার মা হন্তদন্ত হয়ে ছুটে এলেন। হ্যাঁ দিদি, কাজ চালানোর মতো সবই জানে, বাকিটা আপনি শিখিয়ে নেবেন। দাঁড়াও মা। বেদজা এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে, তার মুখে ব্যঙ্গের হাসি। আপনাদের তাহলে কুক এবং কম্বাইন হ্যান্ড লাগবে। এটা তো আগে বলতে হয়, আমি কালই আপনাদের বাড়িতে 3-4 জনকে পাঠিয়ে দেব। অবাক করলে মা। অসীমা, তুমি বলেছিলে মেয়ে উচ্চশিক্ষিত। এই যদি শিক্ষার নমুনা হয়, তাহলে এমন শিক্ষার খুঁড়ে দণ্ডবত মা। কালো মেয়ের এত গুমর! যতদূর দেখেছি আপনার ছেলের গাত্রবর্ণ আমার চাইতে বিশেষ পরিষ্কার নয়। বিচার যেখানে করতে হয়, সেখানে উভয় পক্ষের দোষগুণই দেখতে হয়। পুরুষ মানুষ সোনার আংটি, তার কোনো দোষ থাকে না। তাই এতক্ষণ তো আপনারা আমাকে অনেক প্রশ্ন করলেন, এবার পাত্রের সাথে আমি কিছু কথা বলতে চাই। কথা? তুমি আবার কি জিজ্ঞাসা করবে? আমার আশেপাশে কোনো পরিবারে তো জীবনে কখনো শুনিনি কোনো পাত্রী পাত্রকে কোনো প্রশ্ন করেছে। এই আধুনিকা মেয়েদের থেকে কালে কালে যে আরও কত কি দেখতে হবে। ছেলেটি এতক্ষণ এদের কথোপকথন শুনছিল, এবার একটু নড়ে চড়ে বসল। আপনি তো বোধহয় বিয়ের পরে বিদেশ চলে যাবেন, কিন্তু বাবা মাকে ছেড়ে আপাতত আপনাকে সঙ্গ দিতে আমি পারবো না। আপনি বলবেন, তাহলে নিজের বেলা কি করবেন? ওটা তো আমার ক্যারিয়ারের প্রশ্ন। ক্যারিয়ারের চিন্তা এখন শুধু পুরুষের একচেটিয়া নয়, মেয়েরাও এখন এটা নিয়ে ভাবছে। আর আমি মোটামুটি ভালোই একটা চাকরি করি, ওটা আমার নিঃশ্বাস নেওয়ার জায়গা, তাই চাকরি ছাড়ার কোনো ইচ্ছেই আমার নেই। ছেলেটি আস্তে আস্তে বলে, কিন্তু সাধারণত ওটাই তো হয়ে থাকে। মা বলে ওঠেন, এ তোমার কেমন আবদার বাপু? বিয়ের পরে বউ তো স্বামীর সাথেই থাকে, সংসারটা গুছিয়ে রাখার জন্যই তো স্ত্রীর প্রয়োজন। আমার খোকন মাসে 2 লাখ টাকা মাইনে পায়, চাকরি বউয়ের তার দরকার নেই। বউ সংসার সামলাবে, সুন্দর করে সেজে গুজে স্বামীকে সঙ্গ দেবে, আত্মীয় স্বজনের দেখভাল করবে, এটাই তো তার কর্তব্য। ধরুন বিয়ের পরে আমি বিদেশে যাওয়ার একটা অফার পেলাম, আপনার ছেলের চাকরিটা এখানেই থাকলো, উনি কি সেই চাকরিটা ছেড়ে আমার সাথে যেতে রাজি হবেন? তার উপরে আপনার ছেলে রান্না, কুটনোকোটা, বাসন মাজা, ঘর গুছিয়ে রাখা এগুলো সব করতে জানেন তো? আজকাল কিন্তু এসব কাজে জেন্ডার দেখা হয় না, এগুলো প্রয়োজনীয় কাজ, সবারই জানা প্রয়োজন। অসীমা, এত আধুনিকা মেয়ের আমার প্রয়োজন নেই। একে তো কালো মেয়ে, তার উপরে এত চাহিদা,
মধ্যবিত্ত সংসারে এমন কথা শুনতে হবে এ আমরা স্বপ্নেও ভাবিনি। আমরা চললাম বাপু, ওর উপযুক্ত পাত্র খুঁজে বিয়ে দিও, এই মেয়ে আমাদের চলবে না। এই কথাটা আপনার বলার প্রয়োজন ছিল না, আমি নিজেই বলতাম। বিয়েটা একটা পারস্পরিক সমঝোতা, যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। এটা শুধু পরিবারের বড়দের মত নিয়ে এখন আর হয় না। ভালো থাকবেন। আমার ফিমেল ইগো আঘাতপ্রাপ্ত হয় এমন কোনো পরিবারে যাওয়ার ইচ্ছে আমার নেই। পাত্রপক্ষ হনহন করে বেরিয়ে গেল। আমার ঘাট হয়েছে ঠাকুরজি, আর যদি কখনো তোমার এই বিদুষী মেয়ের বিয়ের সম্বন্ধ আনি। মামিমা ক্রোধে ফেটে পড়লেন। বাবা মা হতাশ মুখে দাঁড়িয়ে রইলেন। বেদজা আর থাকতে পারল না, সে ওদের মাঝখানে এগিয়ে গেল। এ যুগেও যারা গুণ নয় গায়ের রং বিচার করে, তারা পণ্যদ্রব্যের চাইতে মেয়েদের এখনও উঁচু চোখে দেখে উঠতে শেখেনি। শিক্ষা মানুষের মনে আত্মসম্মান আনে। এদের ব্যবহারে আমার আত্মসম্মানে আঘাত লেগেছে। বিয়ে আমি সেই পুরুষকেই করব যে আমাকে আলমারিতে সাজিয়ে রাখার পুতুল ভাববে না, নিজের মতোই গুরুত্ব আমাকেও দেবে। আর আমার চাকরিটা তো রইলই, বিয়ে না হলেই বা ক্ষতি কী? তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি বড় হয়েছি, নিজের চিন্তা নিজেই করার চেষ্টা করব। সকলের চোখের সামনে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল বেদজা। বাবার মনে হলো, মেয়েটা এমন কি কিছু ভুল কথা বলল? আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অপালা মুখার্জি, পাঠে জয়তী। ধন্যবাদ।